নমস্কার, শুভ সকাল। কথার সুরে জমজমাট সকালে আপনাদের স্বাগত। অনুষ্ঠানটি নিবেদন করছে সানরাইজ গুঁড়ো মশলা। আজ সকাল সকাল উঠেই দেখি ভীষণ গরম পড়েছে। দুদিন যাবতই ভীষণ গরম। আসলে প্রকৃতির যেভাবে আমাদের রাখবেন সেভাবেই থাকতে হবে আমাদের। প্রকৃতির কাছে আমরা নতজানু, কিন্তু তাই বলে মন খারাপ করে থাকা চলবে না। সকালটা ভালো গেলে সারাটা দিন ভালো যাবে। তাই মন ভালো লাগার বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের সামনে। আজকে বৃহস্পতিবার, থাকবো কবিতা নিয়ে। রাজ্যের বিভিন্ন শিল্পীদের আমরা এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। আজকেও দুজন আছেন। চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক, পরিচিত হই তাদের সঙ্গে। আমার একেবারে বাঁ দিকে আছে সঞ্চারী চক্রবর্তী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? ভালো। এরপরে আমার ডান দিকে আছে সৃঞ্জয় দেবনাথ। শুভ সকাল। নমস্কার, শুভ সকাল। খুব গরম পড়েছে। প্রথমেই বলছিলাম যে আজকে ঘুম থেকে উঠেই দেখি যে ভীষণ গরম, কালকেও গরম ছিল। কোথায় শ্রাবণ মাস, বৃষ্টি টিষ্টি হবে, আমরা বৃষ্টি পড়বে, আমরা কবিতা পড়ব, তা নয়, ভীষণ গরম। যাই হোক, সেজন্য চিন্তা নেই। আমরা সৃঞ্জয় এবং সঞ্চারীর কবিতা শুনবো। কি শোনায় দেখি। সঞ্চারী, প্রথম শোনাবে তুমি? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে শুরু করবো, কারণ ওনাকে ছাড়া তো কবিতা অসম্পূর্ণ থেকে যাবে একেবারে। আর সবচেয়ে বড় কথা, শ্রাবণ মাস, 22শে শ্রাবণ গেল। মোটামুটি সারা শ্রাবণ মাসে আমরা এই 22শে শ্রাবণকে সামনে রেখে উদযাপন করি বিভিন্ন অনুষ্ঠান। চলো শুরু করো। আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি কবিতাটা শুরু করছি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একতা কি করিয়া মিলন হলো দোহে, কে ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পরে শেখানো বলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে, খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে, না, আমি শেখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমন বন গান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তা। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না, সেথা কোথায় উড়িবারে পায়। খাঁচার পাখি বলে, হায়, মেঘে কোথায় বসিবার ঠায়। এমনই দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপুটি মারে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না, কবে খাঁচায় রুধে দেবে দ্বার। খাঁচার পাখি বলে, হায়, মোর শকতি নাহি উদ্ধার। বাহ, ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার কবিতা পাঠ। কার কাছে শেখা হচ্ছে? দীপক সাহা। ভীষণ ভালো, ভীষণ ভালো পড়লে তুমি কবিতাটা, একেবারে মন ছুঁয়ে গেছে। এরপরে চলো, কি পড়বে? আমি জীবনানন্দ দাশের একটি কবিতা পড়ছি, কারণ জীবনানন্দ দাশ
আমাদের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি ভীষণ এবং প্রকৃতিকে নিয়ে উনি অনেক সময় লিখেছেন। ওনার সব কবিতাতে আমরা বাংলা এবং প্রকৃতিকে খুঁজে পাই এবং খুব সহজ কথায় উনি অনেক গভীর কথা বলেছেন। ঠিক। তাই ওনার একটি বিখ্যাত কবিতা তোমরা যেখানে সাত চলে যাও, এই কবিতাটা পড়ছি। তোমরা যেখানে সাত চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হীন হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নিচে চলে। একবার, দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেলি হাত সকরুণ সাদা শাঁখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে, খইরঙা হাঁসটিরে নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে। পুরাণ কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে। কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীরে। নীরবে বাঁধ হয়ে চলে একবার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি। সে যে আছে আমার এ বাংলার তীরে। বাহ, ভীষণ ভালো পড়লে কবিতা। আসলে জীবনানন্দ দাশের কবিতাগুলি তো সব প্রকৃতি নিয়েই বেশি, এবং এত মানে মনে হয় যে এত নিবিড় সান্নিধ্যে গিয়ে এত নিপুণ প্রকাশ আমাদের বাংলার প্রকৃতির একেবারে ছোট ছোট দিকগুলি তুলে ধরেছেন তার কবিতায়। ভীষণ ভালো। আবার সঞ্চারীর কাছে চলে যাব, কি শোনাবে? আমি এবার কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা একটি কবিতা। আসলে আজকাল অনেকেই বাংলা ভাষা তেমন ভালো পারে না, আর এটা খুব গর্ব করেই বলে যে আমার বাংলাটা ঠিক আমি পারি না, আমি লিখতে পারি না, আমি বুঝতে পারি না। তো আমার মনে হয় এটা এতটা গর্বের কিছু না, এটা অনেক লজ্জার যে তুমি নিজের মাতৃভাষা ব্যাপারে জানো না, এটা বলতে পারো না, পড়তে পারো না। তো এটা নিয়ে কবি ভবানী প্রসাদ মজুমদার একটি কবিতা লিখেছেন, বাংলাটা ঠিক আসে না। ওইটাই আমি পড়ব। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুবই দুর্বল, প্যানপ্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গর্ব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় ওই বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না।
জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি ওই অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, সেলি বাকিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তোমার কি মনে হয় বাংলাটা কেমন লাগে? আমার তো বাংলা ভাল লাগে। বাংলার মতো মনে হয় না কোনো এত মিষ্টি ভাষা আছে। ঠিক, আমাদের মাতৃভাষাটা। হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। প্রথম বলছিলে যে আজকাল অনেকেই খুব গর্ব করে বলেন যে বাংলাটা ঠিক আসলে আমার ছেলে ঠিক পারে না। এটা যে কত লজ্জার এবং কত দুঃখের আমাদের জন্যে। বাংলা ভাষা না থাকলে আমরা রবীন্দ্রনাথ পেতাম কোথায়, জীবনানন্দ পেতাম কোথায়। যাই হোক, খুব ভালো লাগলো কবিতা। অনেক ছোটবেলা থেকে পড়ছো? হ্যাঁ, ছোটবেলা। কত ছোট থেকে? আমার যখন 2.5 বছর বয়স ছিল তখনই কবিতার সাথে আমার। বাহ, প্রথম ছড়া, তারপর আস্তে আস্তে কবিতা, কবিতা আবৃত্তি। বাড়িতে কে বেশি এই ব্যাপারে তোমার পাশে? আমার মা। বাড়িতে সবারই আসলে কবিতাটা খুব ভাল লাগে শুনতে, কিন্তু আমার মার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে আমি কবিতা শিখি। আমার মাও খুব পছন্দ করে কবিতা জিনিসটাকে। তো ঠিক, বাড়িতে সবাই এটাকে খুব ভালোবাসে, কবিতাকে শুনতে, পড়তে। আবার সৃঞ্জয়ের কাছে চলে যাব, কি শোনাবে? এখন যে কবিতাটা শোনাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন সময় আমরা ইতিহাসে দেখেছি যে অনেক যুদ্ধ লেগেছে, কিন্তু যুদ্ধের পরে যে একটা সৈনিকের জীবন, তার আশা, তার ইচ্ছেগুলো একটা চিঠিতে একটা সৈনিক যে বলতে চায় তার মনের কথাগুলো, এগুলো অনেকেই আমরা ভুলে যাই, আমরা কখনো শুনিও নি। তো সুকান্ত ভট্টাচার্য উনি একটা ভীষণ সুন্দর একটা কবিতা তুলে ধরেছেন, প্রিয়তমাশু। তো এটা পড়ছি। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি। স্বদেশের সীমানায় ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে যাচ্ছে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাতে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে। তোমার আর তোমাদের ভাবনায়
তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারিয়ার মরকের দুঃসহ আঘাতে। বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সেই তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছনে ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি? উত্তর তার, তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যার রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। খুব ভালো। আসলে একটা কবিতা অসংখ্য সৈনিকের মনের কথা বলে দেয়। কবিরা লেখেন বলেই বোধহয় আমাদের এই যে তুমি পড়লে, কিছুটা সময়ের জন্য মনে হলো যে এমন অসংখ্য সৈনিক আছেন যারা এভাবে নিঃস্বার্থভাবে জীবন দিচ্ছেন, কিন্তু তাদের কথা আমরা কতটুকু ভাবি। তাদের হয়তো ফুলে চন্দনে আমরা সেভাবে বরণ করে নিইও না, কিন্তু তাদের মিলিত প্রচেষ্টায় একটা সাফল্য আসে, একটা যুদ্ধের জয় আসে, একটা দেশ স্বাধীন হয়। খুব ভালো লাগলো। আর কবিরা যখন লেখেন তাদের নিয়ে, সেটাই আর কি যে পাওয়া আমাদের, যে কি তুমি পড়লে কিছুটা সময়ের জন্য হলেও তো আমরা চিন্তা করলাম তাদের কথা। আবার চলে যাব সঞ্চারীর কাছে, কি শোনাবে? এবার আমরা একটা দ্বৈত পরিবেশনা শোনাই। বাহ। এটা আমাদের সেই স্বাধীনতা সময়ের যে আমাদের সংগ্রামীরা ছিল, ওদেরকে নিয়ে আমাদের একটা কবিতা, ফিরে এসো আগুন। বাহ, খুব ভালো কবিতা। এবং শুভ দাশগুপ্তের। হ্যাঁ, এই মাসটাও আমাদের স্বাধীনতার মাস। খুব ভালো, চলো। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি, কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার, কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন।
3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে বসতে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক শম্পা। মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি, জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশের ঢাক ঢোল কাঁসর ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়হ এক পাল মানুষের পাশব লোভ। আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন সেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহু বিবাহ, বাল্য বিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঠেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে দৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে। তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লা দুর্দমনীয় দুঃসাহসে। তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বহু বুড়িওয়ালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন। কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দে বিনয় বাদল দীনেশ। কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বারবার সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী পাহাড়ে, অরণ্যে শহরে, গ্রামে গঞ্জে হাটে। প্রিয় আমার, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেয়োনেটের খাদ্যে পরিণত হওয়া মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়। তোমাকে দেখেছি আগুন বারবার, অসংখ্যবার। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয়নি তোমার সাথে। চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর। শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলা গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে, শহরে গ্রামে কাছে দূরে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম, বাঁকুড়া, বিহার, অন্ধ্র, আসাম। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয়নি। চারপাশে গাঢ় অন্ধকার, গাঢ়তর হয়ে উঠেছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমায় খুঁজছে, ভীষণ ভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো। খুব ভালো কবিতা একটা শুভদাস গুপ্তের। শুভদাস গুপ্তের কবিতা আমার ভীষণ ভালো লাগে, সবগুলি কবিতাই মনে হয় ভালো। আমরা শুনলাম, খুব ভালো পড়লে তোমরা দুজন মিলে। আমরা নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবার ফিরে আসছি, আবার কবিতা শুনবো তোমাদের। চলুন, বিরতির পরে আবার শুনবো কবিতা। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আর আমাদের সঙ্গে আছে আজকে সৃঞ্জয় এবং সঞ্চারী। কার কাছে যাব, সঞ্চারীর কাছে যাব না সৃঞ্জয়ের কাছে যাব? সঞ্চারী, কি শোনাবো? আমি কবি শুভ দাশগুপ্তের লেখা আমরা কবিতাটা শোনাবো, যেটা ওই আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা আছে, আমরা ইতিহাসে অনেক স্বাধীনতা সংগ্রামী পেয়েছি, কিন্তু এখন আর কেউ ভাবে না যে দেশের জন্য কিছু করব। সবাই এখন সেই আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি সায়েন্টিস্ট হব, এরকমই যায়। তো ওটা নিয়ে কবি শুভ দাশগুপ্ত একটি কবিতা লিখেছেন আমরা। ওটা, ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিদেন পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পেছনে চাপরাশি আটদালি, গরমে কনুমালা নেই, শীতে কোবলাম বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ওই ও পাড়ার ওরা। আমার ছেলে ঘাড় গুজে ক্যারিয়ার বাঁধবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, গ্রামার শিখবে, বড় বড় মনীষীদের জীবনী পড়বে, দেশের জন্য মুখের রক্ত তুলবে ওই ওপাড়ার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে। নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ, আমার ছেলে নেতাজির জীবনী লিখে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমরা তামাকে এবং দুধে, রসে এবং বসে, সুখে এবং আরামে দিন কাটাবো। দেশের মুক্তি প্রাণীর মূল্য কিনে আনবে অন্য কেউ, আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে গদগদ করে গণসঙ্গীত গাইব। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে। বাহ, খুব ভালো পড়লে কবিতাটা। আসলে এভাবেই কবিরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আমাদের মধ্যের ত্রুটিগুলোকে। আমরা চাই যে আমার ছেলেটা খুব ভালো হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বা আরো কিছু বড় কোনো পোস্টে চাকরি করুক, কিন্তু ওই যে যুদ্ধ এসব দিকে না যাক আর কি। সে দেশ উদ্ধার করুক অন্যের ছেলে। এবার সৃঞ্জয় কি শোনাবে? এখন আমি শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে। আচ্ছা, কি ধরনের কবিতা ভালো লাগে বলো তো? দেশবোধক যে কবিতাগুলো রয়েছে বা প্রেমের কবিতাগুলো বেশ ভালোই লাগে। আর রবি ঠাকুরের প্রায় সব কবিতাই মানে করি। তো এই কবিতাটিতে রবি ঠাকুর আমাদের দেশের যারা শ্রমিক রয়েছে তাদেরকে সম্মান জানিয়ে কবিতাটি লিখেছেন। তো এটাই পড়ছি। অলস সময় ধারাবে, মন চলে শূন্য পণে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কত কাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়ায়েছে ধূলিজাল, উড়িয়াছে বিজয় পতাকা। শূন্য পথে যাই, আজ তার কোনো চিহ্ন নাই, নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনর নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা কাজ করে। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বুনে,
পাকা ধান কাটে, ওরা কাজ করে। নগরে প্রান্তরে রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। জয়স্তম্ভ মৃরসুম অর্থ তার ভোলে, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি। শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে, বোম্বাইয়ে, গুজরাটে। গুরু গুরু গর্জন, গুনগুন স্বর, দিন রাত্রে গাঁথা পড়ি দিন যাত্রা করেছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে, ওরা কাজ করে, ওরা কাজ করে। বাহ, ভীষণ ভালো পড়লে। এবার আবার সঞ্চারীর কাছে যাব। এবার একটি দ্বৈত পরিবেশনা শুনে নি। বাহ, দুজনে মিলে। হ্যাঁ, ঠিক আছে, চলো। কবি জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন। মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তরোয়াল, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে। শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখব তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে। লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গাইড ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমি যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। 2-1 মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব।
এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে, সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। বাহ, ভীষণ ভালো লাগার একটা কবিতা পড়লে দুজনে মিলে। এবার কার কাছে যাব ভাবছি? আমি শোনাই। ঠিক আছে, এই কবিতাটাই শেষ শুনতে পারবো কিন্তু। হ্যাঁ, আসলে আমরা সময়ের কাছে তো বাধা, একেবারে শেষে চলে এসেছি। শোনা। আমি এবার ত্রিপুরারই একজন কবি, রাতুল দেব বর্মনের ত্রিপুরাকে নিয়ে লেখা একটি কবিতা, ত্রিপুরা পংক্তিমালা। পরমাত্মীর মতো বেড়ে ওঠা দার্জিলিং টিলা, কিংবা কালি মাখা সবুজের কালাছাড়ি, বাড়তে বাড়তে খালাস হয়, পড়ে থাকি ঢাল জমি। আমি তাদের গোত্র বংশ সব জানি। ওরা কি আমাকে চিনেছে? কালাছাড়ি থেকে সাকানটাং ফিরে যায় লাল ছড়ারো প্রান্তে, বেহালা বাড়ির কাছাকাছি। ভোরের সকাল কিছু হলুদ, ধোঁয়াশার মতো কুয়াশা মেঘে ধীরে আসে সন্ধ্যা। আমার সামনে এসে দাঁড়ায় রমণী ত্রিপুরা। রমণীও লিনসা নেই, তবু তার কাছে যাই, অন্য মানুষের কাছে। ওরা আমার হাতে তুলে দেয় মাটির গ্লাস, সঙ্গে হাঁড়িতে করে আনা হয় হাতের তৈরি মোহিনী রস। হাড়ির ভেতর ভেসে ওঠে প্রিয় মানুষের ছবি। আমার কাছে কালাছাড়িও যা, বেহালা বাড়িও এক। বুকের ভেতর রেন রেন বাজে, নাম গোত্র বেঁধে আছে এক সূত্রে। এবার আমি কোন দিকে যাব? কোথাকার মুখ কোথায় ভাসাবো? আসলে কোথায় যে সুখ ছড়িয়ে ছিটিয়ে থাকে এক মুঠি ধান, নিষিদ্ধ বাতাসের গন্ধ, সঙ্গবদ্ধ স্লোগান। বাহ, ছোট্ট একটা কবিতা শোনালে। তাহলে সৃঞ্জয়কে বলতে পারি আমি আরেকটা কবিতা শুনবো। এখন আমি বীরেন্দ্র চক্রবর্তীর জন্মভূমি আজ করছি। বাহ। এই কবিতাটিতে কবি আমাদের যে বর্তমান সময়ে আমরা সবাই আমাদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি এবং আমাদের পাশের ব্যক্তিটার জন্য আমরা কিছু ভাবি না, আমরা খুব স্বার্থপর হয়ে গেছি, এই বিষয়ে কবি লিখছেন। তো পড়ছি। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটি জানিয়ে দাও যে তুমি ভয় পাওনি।
মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। নমস্কার। বাহ, খুব ভালো পড়লে সৃঞ্জয় এবং সঞ্চারী দুজনের সঙ্গে একটা দারুণ সময় কাটালাম আমরা। সকালবেলাটা অনেক কবিতা শুনলাম। এভাবেই কিন্তু আমরা বৃহস্পতিবার দিন কবিতার আসর নিয়ে থাকি। আমাদের সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল তোমাদের দুজনের জন্যে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। নমস্কার।